আইছে আপনার পোলা এই লোকের লেগেই মারা গেছে। ও বাজান বাজান গো, আমার মন্টু আর নাই, আমার মন্টু আর নাই। আমার কেউ আর মা করে ডাকবো না। এই পৃথিবীতে আমার আর কেউ রইলো না বাজান। আমার স্বামী নাই, সন্তান নাই, সন্তান নাই। ওই মন্টুই আমার সব কিছু। স্যার, আপনাকে আরো কিছু দেখাতে চাই। এই শেজাদ, বস ওখানে। ওঠ, আবার বস। এবার উঠে লাফালি কর। তোমার বলছিলাম না যে কারা যেন আমাদের বস্তি থেকে গরিব অসহায় বাচ্চাদেরকে তুলে ধরে নিয়ে যায়। ঢাকা শহরের এরকম বিভিন্ন জায়গা থেকে এরকম অনেক ছোট ছোট অসহায় বাচ্চাদেরকে ধরে নিয়ে তোর হাত পা কাইটা পঙ্গু মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করায়। হাউ ইজ ইট পসিবল? তোর খেলার পুতুলের মতো আছে, এটা তুমি কিভাবে সম্ভব করলে? স্যার, এটাই তো আমার খেয়াল স্যার। আপনাকে বলেছিলাম না, এই আমার মাথায় বুদ্ধি গিজ গিজ করে। না না, এটা আমার মাথায় ঢুকছে না। বাবা বাবা, একমাত্র তুমি পারো এদেরকে ধৈর্য দিতে। বাবা এখন ধৈর্য এমন শিক্ষা দিও, বাবা এমন শিক্ষা দিবা। ও বাজান, আমার বলা তো মই রয়ে গেছে। কিন্তু তুমি এমন একটা কিছু করো যাতে করে এই চক্রটা ধরে তুমি একটা শাস্তি দিতে পারো, অন্য বলবে না যাতে মুক্তি পায়। স্যার, আপনি ঠিকই ধরেছেন। এই শেজাদ আসল শেজাদ না, এই শেজাদের কার্বন কপি স্যার। এর বাড়ি বরিশাল, নাম গোলাম কিবরিয়া। তুমি কি আমার সাথে ফাজলাম করার জন্য ফোন দিয়েছো? কই শেরশাদ আর কই জুতার গাড়ি? স্টুপিড! ওয়েট স্যার। স্যার, আমি তো আপনাকে আসল প্ল্যানটাই বলিনি স্যার। আমার প্ল্যানটাকে শুনুন। এই মহিলা চুপ থাক, এত বেশি কথা বলতেছিস কেন? বাচ্চা মরছে, আল্লাহ বিল্লাহ কর। এত বেশি কান্দাকাটি করলে এই বেড়ায় কি তোর পোলার ফিরে আনতে পারবো? একটা নিরীহ পথশিশু আজকের পর্বে শুধু ভুল জায়গায় ভুল সময় দাঁড়িয়েছিল, আর তার মাসুল দিতে হলো সবচেয়ে নির্মম মূল্যে। একটা নির্দোষ জীবন শেষ হয়ে গেল সেই বুলেটে, যেটা আসলে শেজাদ চৌধুরীর জন্য ছিল। এই একটা দৃশ্যই আজকের ২৬ নম্বর পর্বকে এতটা ভারী করে তুলেছে যে শুধু গল্প বলে যাওয়া সম্ভব না, একটু থেমে অনুভব করতে হয়। আর শুধু এটাই না, এই পর্বে আরও অনেক কিছু একসাথে ঘটছে। মন্ত্রী মহোদয়ের ভয়ঙ্কর পরিকল্পনা, গোলামকে কাজে লাগিয়ে শেজাদকে ফাঁসানোর নতুন ফাঁদ, দুবাই থেকে হঠাৎ একটা রহস্যময় ফোন কল, আর শেজাদের সেই প্রতিজ্ঞা যেটা শুনলে বুক ভারী হয়ে যায়। আজকের পর্বে যা যা ঘটেছে তার পুরোটা নিয়ে আলোচনা করব। সাথে থাকবে ২৭ নম্বর পর্বে কি হতে পারে তার একটা বিশ্লেষণও। তাহলে শুরু করা যাক। এই পর্বের শুরুটা হয় একটা গুরুত্বপূর্ণ তথ্যের মাধ্যমে। একজন অভ্যন্তরীণ সূত্র শেজাদকে জানায় যে স্বাস্থ্যমন্ত্রী শুধু মন্ত্রিত্বের আবরণে ঢাকা একজন মানুষ নন, তিনি আসলে একটা অন্ধকার দুনিয়ার সাথে যুক্ত। আর অর্থমন্ত্রীর চেয়েও এই মানুষটা অনেক বেশি বিপজ্জনক বলে ইঙ্গিত দেওয়া হয়। শুধু তাই না, শেজাদের ঘনিষ্ঠ মানুষ সুমন এখন ওই মহলের কবজায় বন্দী। এই তথ্যটা বলে দেয় যে শেজাদের শত্রুর তালিকা এখন আর একজনে সীমাবদ্ধ নেই, বরং একটা গোটা ক্ষমতাবান চক্র তার বিরুদ্ধে কাজ করছে। সূত্রটি শেজাদকে এই কথাগুলো বলার পাশাপাশি অনুরোধ করে যেন কথাগুলো গোপন রাখা হয়, কারণ তার নিজের অবস্থানও ঝুঁকিতে। এই দৃশ্যটার গভীরে একটু ঢুকলে বোঝা যায় এখানে শুধু তথ্য আদান প্রদান হচ্ছে না। যে মানুষটা এই তথ্য দিচ্ছে সে নিজেও একটা জটিল অবস্থানে আছে। সে সিস্টেমের ভেতরে থেকেও বিবেকের টানে বা অন্য কোনো কারণে শেজাদকে সাহায্য করছে। এই সম্পর্কটা কতটা বিশ্বস্ত সেটা নিয়ে প্রশ্ন থাকে, কারণ এই গল্পে বিশ্বাসঘাতকতা যে কোনো জায়গা থেকে আসতে পারে। কিন্তু এর পরেই গল্পটা হঠাৎ অন্য একটা জায়গায় চলে যায়। শেজাদ এবং ঋতুর মধ্যে একটা দৃশ্য আসে, যেটা প্রথম দেখায় হালকা মনে হলেও আসলে সম্পর্কের ভেতরে জমে থাকে একটা টানাপোড়েন প্রকাশ করে। ঋতু শেজাদকে তার সাথে শপিংয়ে নিয়ে যায়, কিন্তু বিষয়টা শুধু শপিং না। ঋতু শেজাদকে মনে করিয়ে দিতে চায় যে সে এই পরিবারের একজন সদস্য, এবং পরিবারের প্রথাগত ভূমিকাটাই তাকে পালন করতে হবে। গোলাম শব্দটা এখানে শুধু নাম না, এটা ঋতুর মানসিকতার একটা প্রকাশ। সে শেজাদকে সেই অবস্থানেই দেখতে চায়। এই দৃশ্যে শেজাদের প্রতিক্রিয়া খেয়াল করার মতো। সে সরাসরি বিদ্রোহ করে না, কিন্তু ভেতরে ভেতরে তার নিজের পরিচয় সে ধরে রাখছে। শপিং মলের মধ্যে একজন পরিচিত ব্যবসায়ীর সাথে দেখা হওয়ার পর যে কথোপকথন হয়, সেখানে স্পষ্ট হয়ে যায় যে শেজাদের পুরনো জগৎ এবং নতুন পরিচয়ের মধ্যে একটা সংঘাত চলছে।
ব্যবসায়ী সেজাদের পুরনো ভূমিকার কথা স্মরণ করিয়ে দিতে ঋতু বলে যে সে এখন শুধু মির্জা বাড়ির ঘর জামাই। এই কথাটা শুনতে যতটা সাদামাটা, আসলে ততটা না। এটা সেজাদের পুরো অতীত পরিচয়কে এক ধাক্কায় মুছে দেওয়ার চেষ্টা। তবে সেজাদ এই পরিস্থিতিতে অন্যায়কে মেনে নেয় না। সেখানে থাকা একজন মানুষ ঋতুকে নিয়ে অশালীন মন্তব্য করলে সেজাদ সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করে। এই একটা মুহূর্তে সেজাদের চরিত্রের একটা দিক প্রকাশিত হয়, যেটা পুরো গল্প জুড়েই দেখা যায়। সে নিজে যতটা চাপে থাকুক না কেন, অন্যায়কে চুপ করে সহ্য করতে পারে না। ঋতুর প্রতি তার সম্পর্ক যেভাবেই হোক, একজন নারীর প্রতি বেয়াদবি সে বরদাস্ত করে না। এই দৃশ্যের পর ঋতু মলে থাকতে চায় না, তারা চলে আসে। কিন্তু ঘরে ফেরার পর ঋতু সেজাদের পিছনে একটা নজরদারির ব্যবস্থা করে রেখেছে এটা জানা যায়। সে ফোনে তার লোককে জিজ্ঞেস করে সেজাদ কার সাথে কোথায় গেছে। এই দৃশ্যটা বলে দেয় যে ঋতু সেজাদকে বিশ্বাস করে না। সে বাইরে একটা সম্পর্কের ভান করলেও ভেতরে ভেতরে সে সেজাদকে নিয়ন্ত্রণ করতে চায়। একাধিক গুপ্তচর রাখার কথা সে নিজেই বলে ফেলে, প্রায় একটা হুঁশিয়ারির মতো করে। এই সবরকে ভালোবাসা বা বিশ্বাস নয়, আধিপত্যই মূল চালিকা শক্তি। আপনি যদি প্রিয় অনুভূতি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে দুনিয়া টাকার গোলামের মতো এই ধরনের বিস্তারিত পর্বভিত্তিক রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপর গল্পটা একটা ভিন্ন মোড় নেয়। মন্ত্রীর দিক থেকে দেখা যায় সেজাদকে মোকাবেলা করার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু সেখানে সমস্যা আছে। সেজাদকে সরাসরি আইনের মাধ্যমে ধরার উপায় নেই, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আর প্রমাণ ছাড়া তাকে গ্রেফতার করলে জনগণের মধ্যে বিদ্রোহ শুরু হবে, কারণ সে মানুষের কাছে একজন প্রকৃত নায়ক হিসেবে পরিচিত। গরিবের পক্ষে কথা বলা এই মানুষটাকে যদি ক্ষমতাবানরা ধরতে যায়, তাহলে সেই ক্ষমতাবানদের মুখই মানুষের কাছে কালো হয়ে যাবে। এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দরকার। সেজাদ এখন শুধু একজন ব্যক্তি নয়, সে একটা প্রতীক হয়ে উঠেছে। আর প্রতীককে মারা যায় না, কারণ প্রতীক হত্যায় আরও বড় আন্দোলন জন্ম নেয়। মন্ত্রীর কাছের লোকেরা এটা বোঝে বলে কানা শাকিল নামের একটা বিকল্প পথ বেছে নেওয়ার পরিকল্পনা করে। একজন পেশাদার মানুষকে দিয়ে কাজটা সারলে দায়টা মন্ত্রীর উপর সরাসরি পড়বে না, অথচ উদ্দেশ্য পূরণ হবে। মন্ত্রী এই পরিকল্পনায় সম্মতি দেন, কিন্তু এখানে পরিকল্পনাটা একটু জটিল হয়ে যায়। শুধু শারীরিকভাবে সরিয়ে দেওয়া নয়, বরং পরিকল্পনাটা এগিয়ে নিয়ে যাওয়া হয় আরও ঘুরপথে। এরই মধ্যে পর্বের সবচেয়ে বেদনাদায়ক অংশ আসে। সেজাদ পথ শিশুকে সাহায্য করছিল, সেই সময় তার উপর হামলা হয়। কিন্তু বুলেটটা সেজাদের গায়ে লাগেনি, লেগেছে পাশে থাকা সেই নিরীহ শিশুটির শরীরে, যে শিশুটা সেই মুহূর্তে হয়তো শুধু একটু ভালো থাকার আশায় সেখানে এসেছিল। এই দৃশ্যটা পর্বের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। এখানে গল্পকার যা বলতে চেয়েছেন তা শুধু একটা মৃত্যুর ঘটনা নয়, এটা একটা বড় সত্য তুলে ধরে। ক্ষমতার লড়াইয়ের মাঝখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যারা সম্পূর্ণ নিরপরাধ। যারা এই লড়াইয়ের সাথে কোনোভাবেই জড়িত নয়, তারাই সবচেয়ে বেশি মূল্য দেয়। সেজাদ বাড়িতে ফেরে রক্তমাখা অবস্থায়। তার মা দেখে আতঙ্কিত হন, কিন্তু সেজাদ যখন বলে যে তার নিজের কিছু হয়নি, বরং একটা পথ শিশু এই মূল্য দিয়েছে, তখন মা হয়তো একটু স্বস্তি পান ছেলেকে পেয়ে। কিন্তু সেজাদের ভেতরে যে যন্ত্রণা তৈরি হয়েছে সেটা তার মুখে স্পষ্ট। সে বলে শিশুটার মুখ সে ভুলতে পারছে না। শিশুটা দেখতে তার নিজের সন্তানের মতো ছিল। এই কথাটায় যে আবেগ আছে সেটা শুধু একটা মৃত্যুর শোক নয়, এটা অপরাধ বোধেরও প্রকাশ। সেজাদ নিজেকে দায়ী মনে করছে, কারণ শিশুটা তার জন্যই সেখানে ছিল এবং তারই হয়ে মৃত্যুবরণ করল। মা ছেলেকে বুকে টেনে নেন, কিন্তু একই সাথে বলেন যে শত্রু দিন দিন বাড়ছে। তিনি যা বললেন সেটা একটা সতর্ক বার্তা, একজন মায়ের ভয়ের কথা, যে জানে তার ছেলে ক্রমশ আরও বিপজ্জনক পথে হাঁটছে। এরই পাশে চলতে থাকে সেই শিশুটির মায়ের আহাজারি। এই মানুষটার কাছে তার সন্তানই ছিল পৃথিবীর সব। স্বামী নেই, আত্মীয় নেই, একাই শহরে সন্তান নিয়ে টিকেছিলেন, আর এখন সেটাও চলে গেছে। তার কষ্টের বর্ণনায় পর্বের একটা সমাজচিত্র উঠে আসে। এই শহরে বস্তি থেকে শিশুদের তুলে নিয়ে যাওয়া হয়, তাদের পঙ্গু করে রাস্তায় ভিক্ষা করানো হয়। এটা একটা বড় চক্রের অংশ, যার দীর্ঘদিন ধরে চলছে। এই মহিলার কথা শুনে সেজাদ জানতে পারে যে শিশুটা এই চক্রের শিকার হওয়া থেকে বেঁচেছিল, কিন্তু এই ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত রক্ষা পেল না। আর সুমনও এই একই চক্রের কারণে বন্দী আছে বলে ইঙ্গিত আসে। এখানেই গল্পের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি হয়। সেজাদ সেখানে উপস্থিত সবার সামনে একটা প্রতিজ্ঞা দেয়। সে বলে এই শহরে আর এই চক্র থাকবে না, কোনো শিশুর ওপর আর অন্যায় হবে না। শুধু তাই নয়, সে সেই মায়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং এই শহরের সকল অসহায় শিশুর দায়িত্বের কথাও বলে। এই প্রতিজ্ঞার দৃশ্যটা শুনতে হয়তো বড় মনে হতে পারে, কিন্তু এর আবেগটা বোঝার জন্য আগের দৃশ্যগুলো মনে রাখতে হবে।
শেজাদ এইমাত্র একটা নিরীহ শিশুর মৃত্যু দেখেছে, যেটা তার কারণে হয়েছে। সেই বোঝা কাঁধে নিয়ে যে প্রতিজ্ঞা সে করছে সেটা শুধু বক্তৃতা নয়, এটা একটা মানুষের ভেতরের রূপান্তরের সংকেত। এই মুহূর্ত থেকে শেজাদের লড়াইটা আরও বড় হয়ে যাচ্ছে। এই দৃশ্যটা পুরো পর্বের টার্নিং পয়েন্ট। এর আগে শেজাদ যা করছিল তা ছিল অনেকটা ব্যক্তিগত, নিজের অবস্থান টিকিয়ে রাখা, নিজের পরিচয় রক্ষা করা। কিন্তু এই প্রতিজ্ঞার পর থেকে সে একটা বৃহত্তর উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এবার আসা যাক গোলামকে নিয়ে বিস্তারিত আলোচনায়। গোলাম কিবরিয়া এই পর্বে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় সামনে আসে। রিশাদের পরিকল্পনায় গোলামকে ব্যবহার করা হবে শেজাদের বিকল্প হিসেবে। গোলামের চেহারা আর চলাফেরা শেজাদের সাথে মিলে যায় এমনটা প্ল্যান করা হচ্ছে, এবং এটা যে কতটা ভয়ঙ্কর ফাঁদ তৈরি করতে পারে সেটা পর্বের শেষাংশে স্পষ্ট হতে শুরু করে। রিশাদ মন্ত্রীকে ভিডিও কলে দেখায় যে গোলাম তার নির্দেশ মেনে একদম শেজাদের মতো আচরণ করতে পারছে। মন্ত্রী প্রথমে বিশ্বাস করতে পারেন না, কারণ মাত্র 2 দিন আগে যে মানুষকে ভয়ঙ্কর বলছিলেন সে কিভাবে এতটা বশ হয়ে গেল। কিন্তু যখন রহস্যটা খুলে বলা হয় যে এটা আসল শেজাদ নয়, বরং তার হুবহু মিল থাকা একজন মানুষ, তখন মন্ত্রীর মুখে একটা নতুন আগ্রহ জন্ম নেয়। পরিকল্পনাটা এখানে অত্যন্ত চালাক। শেজাদ এখন এই দেশের মানুষের কাছে একটা নায়ক। তাকে সরাসরি আক্রমণ করা যাচ্ছে না, তাকে আইন দিয়ে ধরা যাচ্ছে না। কিন্তু যদি শেজাদের নামে কিছু অপকর্ম করা হয় এবং সেই অপকর্মের দায় শেজাদের ঘাড়ে চাপানো যায়, তাহলে জনমানুষে তার ভাবমূর্তি ধ্বংস হয়ে যাবে। দোষ হবে শেজাদের নামে, কিন্তু কাজ করবে গোলাম। এই পরিকল্পনাটা এত সূক্ষ্ম যে এটা নিয়ে একটু গভীরে যাওয়া দরকার। যখন কেউ জনগণের ভালোবাসার উপর দাঁড়িয়ে থাকে, তখন তাকে শেষ করার সবচেয়ে কার্যকর উপায় হলো সেই ভালোবাসাকেই ঘুরিয়ে দেওয়া। মানুষকে বিভ্রান্ত করো, তাদের বিশ্বাসে চির ধরাও, এবং তাদের নায়ক হঠাৎ খলনায়ক হয়ে যাবে। রিশাদের এই পরিকল্পনা অনেক পুরনো, কিন্তু অনেক মারাত্মক একটা কৌশল। মন্ত্রী গোলামকে যত্নে রাখার নির্দেশ দেন। এই যত্ন শব্দটার ভেতরে যে ঠান্ডা হিসাব আছে সেটা বুঝতে অসুবিধা হয় না। গোলাম এখন তাদের হাতিয়ার। এই হাতিয়ারকে টিকিয়ে রাখতে হবে, কারণ সামনে তাকে দিয়ে কাজ করাতে হবে। কিন্তু গোলামের নিজের কি মনে হচ্ছে? এটা এই পর্বে সরাসরি বেশি দেখা যায়নি, তবে রিশাদ তাকে বলে যে সে অভিনয় করবে না, বরং নিজেকে শেজাদ চৌধুরী বলে অনুভব করবে। এই পার্থক্যটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ। অভিনয়ে একটা দূরত্ব থাকে, কিন্তু অনুভব করলে সেই দূরত্বটা আর থাকে না। রিশাদ চাইছে গোলাম মানসিকভাবেও শেজাদ হয়ে যাক, যাতে তার আচরণ, কথাবার্তা, চাল সব মিলে যায়। এই পর্বে আরেকটা বড় ঘটনা ঘটে, যেটা ভবিষ্যতের জন্য নতুন একটা জটিলতা তৈরি করে। দুবাই থেকে দাউদ খান নামের একজন মানুষ মন্ত্রীকে ফোন করে। দাউদ খান শেজাদের শত্রু, কারণ শেজাদ তার ব্যাংক খালি করে দিয়েছে বলে দাবি করা হচ্ছে, আর মন্ত্রীর ব্যাংকেও শেজাদের কারণে বড় ক্ষতি হয়েছে। দাউদ খানের যুক্তি হল, দুজনের শত্রু যখন এক, তখন একসাথে মোকাবেলা করা উচিত। কিন্তু দাউদ খানের পরিকল্পনা মন্ত্রীর পরিকল্পনার চেয়ে আলাদা। সে চায় শেজাদ নিজে মন্ত্রীর বাসায় এসে স্বীকার করুক যে সে ব্যাংক ডাকাতি করেছে, মিডিয়ার সামনে। এই পরিকল্পনা শুনে মন্ত্রী অবিশ্বাসে প্রশ্ন করেন, কারণ এটা প্রায় অসম্ভব মনে হয়। কিন্তু দাউদ খান বলে, শুধু পরদিন সকালের জন্য অপেক্ষা করুন। এই অংশটা পর্বের সবচেয়ে রহস্যময় মুহূর্ত। দাউদ খানের পরিকল্পনা কি? কিভাবে শেজাদকে দিয়ে স্বীকারোক্তি করানো সম্ভব? এখানেই গোলামের প্রসঙ্গটা আবার মাথায় আসে। গোলাম যদি শেজাদ সেজে মন্ত্রীর বাসায় যায় এবং স্বীকারোক্তি দেয়, তাহলে মানুষ মনে করবে আসল শেজাদ এসেছে। এটা কি সেই পরিকল্পনার অংশ? পর্বের শেষ দিকে এই সংযোগটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। রিশাদ গোলামকে প্রস্তুত করছে একটা বিশেষ মিশনের জন্য। একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় তারা যাচ্ছে। গোলামকে অভিনয় করতে বলা হচ্ছে না, বলা হচ্ছে সে যেন নিজেকে শেজাদ হিসাবে পুরোপুরি অনুভব করে। এই প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে পরের পর্বে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। এই পর্বে কানা শাকিলের ব্যর্থতার পর মন্ত্রীর যে রাগ, সেটাও গুরুত্বপূর্ণ। কানা শাকিল শেজাদকে মারতে গিয়ে একটা শিশুকে মেরে ফেলেছে। মন্ত্রী যতটা রাগান্বিত এই ব্যর্থতায়, ততটা নয় শিশু মৃত্যুতে। এই বৈপরীত্যটা চরিত্রটার মানবিকতাহীনতার একটা নিখুঁত প্রকাশ। একটা নিরীহ জীবনের কোনো মূল্য নেই তার কাছে, শুধু নিজের লক্ষ্য পূরণ না হওয়াটাই তাকে কষ্ট দেয়। মন্ত্রী স্পষ্ট বলে দেন যে পরের বার প্ল্যান বুলেট প্রুফ না হলে কথা বলার দরকার নেই। এই কথাটা একটা সতর্কতা, কিন্তু একই সাথে এটা বলে দেয় যে শেজাদকে শেষ করার চেষ্টা থামছে না, বরং আরও সুচিন্তিতভাবে এগোচ্ছে।
এই পুরো পর্বে একটা বিষয় বারবার উঠে এসেছে, ক্ষমতার বিপরীতে মানবতার লড়াই। একদিকে মন্ত্রী, রিশাদ, দাউদ খান, কানা শাকিল এই চক্র টাকা আর ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে রাজি। অন্যদিকে সেজাদ একটা পথ শিশুর মুখ ভুলতে পারছে না, একজন মায়ের কষ্ট দেখে ব্যথিত হচ্ছে, আর সেই ব্যথা থেকেই একটা বড় প্রতিজ্ঞা করছে। এই দুই শক্তির সংঘাতই দুনিয়া টাকার গোলাম নাটকের মূল কথা। টাকা আর ক্ষমতার গোলাম হওয়া মানুষেরা একদিকে, আর যে মানুষ সেই পথে না হেঁটে অসহায়ের পাশে দাঁড়াতে চায় সে অন্যদিকে। ২৬ নম্বর পর্বে এই সংঘাত আরও তীব্র হয়েছে। এবার ২৭ নম্বর পর্বে কি হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সবচেয়ে বড় সম্ভাবনা হল গোলামকে সেজাদ সাজিয়ে মন্ত্রীর বাসায় বা কোনো পাবলিক জায়গায় পাঠানো হবে। সেখানে গোলাম মন্ত্রীর কাছে বা মিডিয়ার সামনে এমন কিছু বলবে বা করবে যা সেজাদের ভাবমূর্তি নষ্ট করবে। এটা ঘটলে সেটা হবে পর্বের সবচেয়ে বড় সংকট। তবে একটা বিষয় মনে রাখতে হবে, গোলাম নিজেও একটা জটিল মানুষ। সে রিশাদের হাতিয়ার হয়েছে ঠিক আছে, কিন্তু তার নিজের বিবেক কোথায়? পর্বের ছোট ছোট কিছু দৃশ্যে গোলামের ভেতরে একটা দ্বন্দ্বের সামান্য ইঙ্গিত আছে। ২৭ নম্বর পর্বে হয়তো এই দ্বন্দ্বটা আর একটু বাড়বে। দাউদ খানের পরিকল্পনার পূর্ণ রূপ সম্ভবত সামনের পর্বে প্রকাশিত হবে। দুবাই থেকে একজন মানুষ এত আত্মবিশ্বাসের সাথে বলছে যে সেজাদ নিজে স্বীকারোক্তি দিতে আসবে, এর পেছনে একটা বড় প্ল্যান আছে। এই প্ল্যানের সাথে গোলামের সংযোগ থাকলে পুরো ঘটনাটা আরও জটিল রূপ নেবে। আরেকটা সম্ভাবনা হলো সুমনের বিষয়টা সামনে আসবে। সুমন বন্দী আছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে, সেজাদ এটা জানে। সুমনকে উদ্ধার করতে গেলে সেটা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সাথে একটা মুখোমুখি সংঘাত তৈরি করবে। এই সংঘাত কিভাবে শুরু হবে সেটা দেখার বিষয়। এই পথ শিশুদের চক্র নিয়ে সেজাদ যে প্রতিজ্ঞা করেছে সেটা পরিপূর্ণ করতে হলে তাকে সেই চক্রের মূলে আঘাত করতে হবে। এই চক্রের সাথে কি স্বাস্থ্যমন্ত্রীর সম্পর্ক আছে? ইঙ্গিত তাই মনে করায়। যদি তাই হয় তাহলে সামনে একটা বড় উন্মোচনের সম্ভাবনা আছে। ঋতুর সাথে সেজাদের সম্পর্কে নতুন একটা উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা আছে। ঋতু সেজাদের পিছনে গুপ্তচর লাগিয়েছে, সে সেজাদকে নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু সেজাদ এখন একটা বড় মিশনে আছে। এই দুটো টানাপড়ন একসাথে চলতে থাকলে পরিবারের ভেতরেও একটা সংকট তৈরি হতে পারে। সব মিলিয়ে ২৬ নম্বর পর্বটা কয়েকটা কারণে আলাদা। এটা শুধু গল্প এগিয়ে নিয়ে যায়নি, বরং গল্পের আবেগ এবং নৈতিক প্রশ্নগুলোকে আরও গভীর করেছে। একটা নিরীহ শিশুর মৃত্যু এই পর্বে এমন একটা প্রভাব তৈরি করেছে যা দীর্ঘদিন মনে থাকবে। আর সেজাদের প্রতিজ্ঞা, গোলামের নতুন ভূমিকা, দাউদ খানের আবির্ভাব এবং শিশু পাচার চক্রের বিষয়টা মিলিয়ে সামনের পর্বগুলো অনেক জটিল হয়ে উঠছে। বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী পর্বের রিভিউ নিয়ে। আল্লাহ হাফেজ।